সিনেমাটি শুরু হচ্ছে ইন্দিরা গান্ধীর ছোটবেলা দিয়ে। লুকোচুরি খেলছে আর বাড়ির মধ্যে এসে সবাই লুকাচ্ছে। ইন্দিরা দেখছে বিজয়লক্ষ্মী তার পিসি ইন্দিরার মাকে প্রহরী দিয়ে বলায় যে তাকে ঘরের ভেতর যেতে। প্রহরী তাকে ঘরের ভেতর ঢুকিয়ে গেটটা আটকে দেয়। ইন্দু এসে গেটটা খুলছে। তার পিসি বলছে, এটা কি করছিস? ইন্দু বলছে, আমার মাকে কেন আটকে রেখেছো? বিজয়লক্ষ্মী বলছে, তোর মাকে স্যানিটারিতে হওয়ার দরকার ছিল, দরকার নেই টিভি সব জায়গায় ছড়ানোর, বলে চলে যাচ্ছে। ইন্দিরা বলছে, চুড়েল। তার পিসি বলছে, কি বললি? দিয়ে কানটা মুলে দিচ্ছে আর বলছে, যেমন চেহারা তেমন বুদ্ধি, এই পরিবারের তো মনেই হয় না, বলে চলে যায়। তার বাবা জওহরলাল নেহরুকে এসে বলছে, বিজয়লক্ষ্মী পিসি আমাকে মেরেছে, আপনি ওকে ঘর থেকে বের করে দেন। জওহরলাল নেহরু বলে, বেটা, কিন্তু এই ঘরটা তো দাদুর, তুমি ওকে গিয়ে বলো, শুধু ওই বের করতে পারবে। তার দাদুকে বলে, আপনি পিসিকে ঘর থেকে বের করে দেন। তার দাদু একটা গল্প বলে, সত্তা হচ্ছে শক্তি। ইন্দু বলে, সত্তা কি? তার দাদু বলে, যার কাছে সত্তা আছে সেই শাসক। সব থেকে বড় শাসক সেই হয় যে সব থেকে বড় বড় বিপদ নিয়ে খেলে। তারপর সিন চলে আসে 1962 সালে। চায়নারা ইন্ডিয়াকে হারিয়ে আসামে আধিপত্য স্থাপন করে। আসামের লোকেরা যখন ভারত ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়, তখন ইন্দিরা গিয়ে তাদের আশ্বাস দেয়, যতক্ষণ চীনি ফৌজিরা ফিরে যাচ্ছে না, ততক্ষণ ভারতের অধিকার ফিরে আসছে না, আমি এখানেই থাকবো আপনাদের সাথে। সবাইকে আসাম ছাড়তে বারণ করে। ইন্দিরা এর পর থেকে পপুলার হয়ে যায়। ইন্দিরা আনন্দ ভবনে আসে। প্রফুল বলে, আনন্দ ভবন তার পিসি বিজয়লক্ষ্মীর নামে করে দিয়েছে আর বলেছে তোমার যাবতীয় জিনিস বের করে নিতে। তারপর কিছু আগের সিন দেখানো হয় ইন্দুর সঙ্গে তার স্বামী ফিরোজের। তার বাচ্চাকে রেখে 7 দিনের জন্য আনন্দ ভবনে যাচ্ছে। ফিরোজের সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটি চলছে। ফিরোজ বলছে, আমার একাকিত্ব লাগে, আমারও তো কারোর সঙ্গ দরকার আছে। ইন্দিরা বলে, তোমার রঙিন পার্টিতে আমার দরকার নাই। ফিরোজ বলছে, কি বলছো? ইন্দিরা বলে, ওটা যেটা আমি নিজের চোখে দেখেছি। আমি সব বুঝি ফিরোজ, আমি বাচ্চা না। ফিরোজ বলে, বাচ্চা না তো সারাদিন বাবা বাবা কেন করো? ইন্দিরা বলে, কারণ আমার অনেক দায়িত্ব আছে এক মেয়ে হওয়ার কারণে, এই দেশের জন্য, আর তোমার আমাকে সাপোর্ট করার দরকার। টিপিক্যাল স্বামী হওয়ার চেষ্টা করো না, বলে বেরিয়ে যাচ্ছে। ফিরোজ বলে, ইন্দু, তুমি স্বামী আমাকে কোনোদিনই ভাবোনি। এই বিয়েটা তোমার জেদ ছিল, কারণ তোমার মায়ের সঙ্গে হওয়া অপমানের বদলা নেহরু পরিবারের সঙ্গে নিতে পারো বলে এটা মনে মনে ভাবছিল। তখন পুপুল ডাকে। ইন্দিরা পুপুলকে বলছে, ফিরোজের মৃত্যুর পর মনে করেছিলাম বাকি জীবনটা ছেলেদের সঙ্গে আনন্দ ভবনে কাটিয়ে দেব। বাবা বলছিল সিন্ডিকেটের লোকেরা কংগ্রেসের উত্তরাধিকারীর জন্য প্রেসার দিচ্ছে। পুপুল বলছে, শাস্ত্রীজিকে প্রধানমন্ত্রী বানানোর জন্য। ইন্দিরা বলছে, আমার মনে হয় না ওনাকে কেউ প্রেসার দিচ্ছে। পুপুল বলছে, তোর কি মনে হয়? ইন্দিরা বলে, আমার মনে হয় ও এক হেরে যাওয়া মানুষ হয়ে থেকে গেছে, আমি ওনার মতো কখনোই হব না, আমি লড়বো। তারপর সিন চলে আসে 1964 সালে 28 মে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যু হয় আর লাল বাহাদুর শাস্ত্রী 9 জুন 1964 সালে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। 2 বছর পর 13 জানুয়ারি 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়ে যায় আর ইন্দিরা গান্ধী 24 জানুয়ারি 1966 সালে প্রধানমন্ত্রী হন। 1971 সালে পূর্ব পাকিস্তানের ওপর পাকিস্তানিরা অত্যাচার শুরু করে। 1970 সালে পাকিস্তানি জেনারেল ইলেকশনে শেখ মুজিবুর রহমান 168 সিটের মধ্যে 166 সিটে জেতেন। ইয়া খান হেরে যাওয়ার জন্য অপারেশন ক্যাচালাইজের মাধ্যমে বাঙালিদেরকে মেরে কেটে ফেলতে লাগে। এই ব্যাপারে ইন্দিরা গান্ধী মন্ত্রীদের নিয়ে মিটিং বসান। সুরক্ষা মন্ত্রী বলেন, 1.5 কোটিরও বেশি পূর্ব পাকিস্তানের মানুষেরা ভারতে ঢুকে পড়েছে, এটা ভারতের জন্য সমস্যার বিষয়। পরের দিন সকালে ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ীর বাড়ি যান। অটল বিহারী ইন্দিরাকে বলেন, দেশ আমাদেরও, মাখন লাগানোর কোনো দরকার নেই, বিপক্ষদের সাংসদ সামলে নেব, কিন্তু দুনিয়া সামলাতে হবে আপনাকে। ইন্দিরা গান্ধী বলেন, সারা দেশ আমেরিকা, চায়না, ব্রিটেন, ফ্রান্স আমাদের বিপক্ষে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন আমাদের বিপক্ষে নেই। বাজপেয়ী বলেন, বিপক্ষে নেই কিন্তু সঙ্গেও নেই। ইন্দিরা গান্ধী বলেন, এর একটা রাস্তা আছে, বন্ধুত্বের হাত। বাজপেয়ী বলেন, 62 সালের যন্ত্রণা এখনো টাটকা আছে, বিশ্বাস আছে আপনি এই যন্ত্রণার নিধন করতে পারবেন। ইন্দিরা গান্ধী বলেন, বাজপেয়ীজি, আপনাকে পার্সোনাল কিছু বলতে পারি অফ দ্য রেকর্ড? ইন্দিরা বলেন, আমি এক রাজনেতার সঙ্গে মূলভাব করতে এসেছিলাম, কিন্তু সামনে শুধু একজন সত্যিকারের দেশভক্তকে দেখে গেলাম। এই দেশের ভবিষ্যতে আপনার মতো প্রধানমন্ত্রীর প্রয়োজন হবে। ধমন বলেন, ম্যাডামের থাকা পর্যন্ত এটা কোনোদিনই সম্ভব হবে না। বাজপেয়ী বলেন, ধমন ভাই, প্রধানমন্ত্রী হওয়া আমার কপালে লেখা আছে, শপথ নেওয়ার সময় আমার বিপক্ষেই দেখতে চাইবো আপনাকে। ইন্দিরা ধমনকে ফোন করে বলছে, আপনি বলেছেন যে পিএম অপেক্ষা করছে। আমি বলেছি ওকে। পিএম বলে,
বলে কি বলল? ধমন বলে উনি বললেন আমার জন্য অপেক্ষা করতে। রেডি হয়ে শ্যাম বাহাদুর আসছেন। ইন্দিরা শ্যামকে বলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের থেকে মুক্তি পাওয়াই একমাত্র রাস্তা। শ্যাম বলেন যুদ্ধের পরামর্শ করতে গিয়েই আমাদের 1 বছর সময় লাগবে। ইন্দিরা বলে অত সময় নেই, 1 কোটিরও বেশি মানুষ আমাদের বর্ডার সেন্সিটিভ এরিয়ায় ঢুকে পড়েছে, যখন তখন দাঙ্গা হতে পারে। শ্যাম বলে আমি ইন্ডিয়ার সঙ্গে আছি, আমি আপনাকে বাংলাদেশ উপহার দেব, কিন্তু আপনি অন্তরাষ্ট্রীয় চাপে থাকবেন না, কারণ একবার ইন্ডিয়ান আর্মি এগিয়ে গেলে আর পিছিয়ে আসবে না। পিএম 1971 সালে ওয়াশিংটন, প্যারিস, লন্ডন গিয়ে প্রত্যাশিত ফল না পেয়ে ফিরে আসেন। পূর্ব পাকিস্তানে শেখ মুজিবুর রহমান আন্দোলনে বলেন পাকিস্তানিরা একটা কথা শুনে রাখুন, এই বাংলার মাটিতে কোনোদিন পাকিস্তান দিবস পালন করতে পারবেন না। সেদিন এখানে পালন করা হবে প্রতিরোধ দিবস। আমরা লড়ব নিজের স্বাভিমানের জন্য, নিজের মাতৃভূমির জন্য। প্রয়োজনে প্রতিটা বাঙালি বিপ্লব করব, কিন্তু বাংলাদেশ স্বাধীন হবেই। পাকিস্তান ভারতের ওপর অ্যাটাক করে দেয়। সাংসদে বাজপেয়ী বলে চুপচাপ বসে আছেন কেন, আমাদের পাল্টা স্ট্রাইক করা দরকার। ইন্দিরা গান্ধী বলেন এই সময় ভারতের জন্য ক্রাইসিসের, এই সময় রাগ না, শান্তি পালন করা উচিত গান্ধীজির মতো। বাজপেয়ী বলেন তাহলে আবার শান্তিবাদী হয়ে যাব। ইন্দিরা বলেন ওনার বিচার না, ওনার বিকল্পের পালন। ওনার হাতে গীতা আছে, আর গীতা বলে সত্যকে জেতানোর একমাত্র রাস্তা হলো যুদ্ধ। এটা ইন্দ্রপ্রস্থ, আর আমি যুদ্ধের ঘোষণা করছি। এটা শুনে বিরুদ্ধ পার্টিরাও সমর্থন করতে লাগে। ইউএসএ নেভি পাকিস্তানের পক্ষে পাঠিয়ে দেন আমেরিকান প্রেসিডেন্ট। ইন্দিরা গান্ধী শ্যামকে বলেন 13 দিনের মধ্যেই ইউএসএ নেভি পাকিস্তানে পৌঁছে যাবে। শ্যাম বলে আমার শুধু 12.5 দিন লাগবে ম্যাডাম। ইন্দিরা গান্ধী বলেন 12.5 দিন? শ্যাম বলে কারণ আজ দুপুর 12টা বেজে গেছে, আমি আর আমার ফৌজ 12.5 দিনে আপনাকে পূর্ব পাকিস্তান প্রেজেন্ট করে দেব। যুদ্ধ শুরু হয়ে যায়, বোমা বারুদের বৃষ্টি হয়, আকাশপথে, জলপথে, স্থলপথে। 12 দিনের যুদ্ধ সম্পূর্ণ করেন। আমেরিকান প্রেসিডেন্ট ফোন করে বলেন আর কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানে আমেরিকান নেভি পৌঁছে যাবে। ইন্দিরা গান্ধী বলেন আপনি লেট করে ফেলেছেন প্রেসিডেন্ট। ইউএসএস নেভির ক্যাপ্টেন ফোন করে প্রেসিডেন্টকে বলেন পাকিস্তানের জেনারেল আত্মসমর্পণ করেছেন। ইন্দিরা গান্ধী বলেন ওয়েলকাম টু বাংলাদেশ প্রেসিডেন্ট। 23শে ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ ঘোষিত হন। শেখ মুজিবুর রহমান বলেন বাংলাদেশের মাটি আজ আমাকে কিছু বলছে। হাসিনা বলে কি বলছে বাবা? মুজিবুর বলছে কোনোদিন আপনার মাকে ভুলবে না। হাসিনা বলছে কিন্তু বাবা আমার মা তো যুদ্ধে মারা গেছে। মুজিবুর বলছে কে বলেছে তোমার মা মারা গেছে? আমাদের মধ্যে কোনো বাঙালি তার মাকে হারায়নি। ভারত মা আমাদের মাতৃভূমি বাংলাদেশের জন্ম দিয়েছেন, আর আমরা শপথ নিচ্ছি যতদিন এখানে ব্রহ্মপুত্রের জল বইবে, যতদিন আমরা বাংলা বলবো, ততদিন আমরা ভারত মায়ের কাছে ঋণী থাকবো। আর এত জোরে ইন্দিরা গান্ধীর জয় জয় করো যে ওর শব্দ দিল্লি পর্যন্ত শোনা যায়। জয় মা ইন্দিরা, জয় মা ইন্দিরা। ইন্দু বলে তুমি তো জানো যে ভালোবাসা, যে সাপোর্ট আমি বাবার কাছে চেয়েছিলাম, ফিরোজের কাছে চেয়েছিলাম, ওটা আমি সঞ্জয়ের কাছে পেয়েছি। এটা কোনো বড় ব্যাপার না, আগে গিয়ে সঞ্জয় প্রধানমন্ত্রী হবে। পুপুল বলে ইন্দু ছেলের ভালোবাসায় অন্ধ হয়ে গেছো, পাবলিক পালস বোঝার চেষ্টা করো। কেউ এমনটা ভাবে না, পাবলিকের কাছে সঞ্জয় একজন বড় ঘরের বিগড়ে যাওয়া ছেলে। ইন্দিরা বলে পুপুল কেন এমন করো ওকে? এই জন্য যে ও তোমাকে অনেকবার আমার পিছনে 1971-এর ক্রেডিট নিতে শুনেছে। এটা শুনে পুপুল রেগে চলে যায়। টেবিলে সবাই খেতে বসেছে, ইন্দিরা একজনকে কিছু একটা বোঝাচ্ছে। সঞ্জয় ডিমের পোস্টটা ঠিকঠাক বয়েল হয়নি বলে খাবার সমেত প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়। ইন্দিরার পিএ বলে আসো আমরা বাইরে অপেক্ষা করি। ইন্দিরা সতীশকে ডেকে বলে তুমি এখনো ঠিকঠাক খাবার তৈরি করতে পারছো না। রাজীবকে বলে সঞ্জয়কে সেটেল হওয়ার দরকার আছে। রাজীব বলে তা তো আছেই, তবে শুভ কাজটা তাড়াতাড়ি শুরু করা হোক। সঞ্জয়ের বিয়ে দিয়ে দেয়। ইন্দিরা গান্ধীকে ইলেকশনের সময় সরকারি সুযোগ নেওয়ার জন্য আর সরকারি 32 লাখ টাকা খরচ করার জন্য এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধান ভাঙার জন্য রায় দেয়। কংগ্রেস পার্টিকে 2 সপ্তাহের মধ্যে তাদের নতুন প্রধানমন্ত্রী তৈরি করার আদেশ দেন, আর ইন্দিরা গান্ধীকে বহিষ্কার করে 6 বছরের জন্য। কোনো ইলেকশনেই দাঁড়াতে পারবেন না। এই আদালত ওর জিতটাকে অস্বীকার করে। সঞ্জয় খবরের চ্যানেল, খবর কাগজ, সমস্ত অফিসের কানেক্ট অফ করে দেয়। রাষ্ট্রপতি বলে এমার্জেন্সি ঘোষণা করলে এই দেশটা খোলা একটা জেলে পরিণত হবে, আর এছাড়াও এমার্জেন্সি ঘোষণা করতে হলে পুরো ক্যাবিনেটের সহমত দরকার হয়। ইন্দিরা গান্ধী বলে আমি ক্যাবিনেট। রাষ্ট্রপতিজি ভুলে গেছেন এই চেয়ার কিভাবে পেয়েছিলেন? বিরুদ্ধ পার্টি লোকেদের অ্যারেস্ট ওয়ারেন্ট রাতারাতি পাশ করিয়ে দেয়। বাজপেয়ী জয়প্রকাশ সহ 11 লাখ লোককে জেলে ভরে দেয়। ইন্দিরা গান্ধী প্রচার দেন জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের কারণে দেশের সুরক্ষা ও সংবিধান সমস্যায় পড়ে গেছে, আতঙ্কিত হবার কোনো দরকার নেই। রাষ্ট্রপতি আপাতকালীন ঘোষণা করেছেন। একজনের পুলিশের অত্যাচারে মৃত্যু হয়ে যায়। এই খবরটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যায়। সঞ্জয় গুজরালকে ডেকে এনে বলে মিনিস্ট্রি কিভাবে কন্ট্রোল করতে হয় জানেন আপনি? যে কোনো নিউজকে পজিটিভ ভাবে প্রেজেন্ট করতে পারেন
না কেন আপনি? উত্তর দেন। গুজরাল বলে, সঞ্জয়, এই ঘটনার জন্য আমিও দুঃখিত, কিন্তু আপনাকে কোনো রকম এক্সপ্লেন দেওয়ার আমার দরকার নেই। ইন্দিরাজি বলে, ঠিকই তো বলেছে সঞ্জয়, এবার থেকে সারা হিন্দি, ইংলিশ, দূরদর্শনের সমস্তই স্ক্রিপ্ট অ্যাডভান্স চাই আমার। গুজরাল বলে, কিন্তু ম্যাডাম, এই সমস্ত স্ক্রিপ্ট আমিও তো পড়তে পারি না। ইন্দিরা গান্ধী বলে, আপনি পড়তে পারেন না, এতে আমার কিছু যায় আসে না, আমার সমস্ত স্ক্রিপ্ট অ্যাডভান্স চাই। গুজরাল, ঠিক আছে প্রাইম মিনিস্টার বলে চলে যায়। সঞ্জয় বলে, একে পাল্টাতে হবে। বাজপেয়ী বলে, সুপ্রিম কোর্টের জাজকে যদুবংশ শেয়ার যখন আর্টিকেল 21-এর ব্যাপারে জিজ্ঞাসা করেছে, তখন পাশ থেকে একজনা বলে, আর্টিকেল 21? সামনে থেকে একজনা বলে, অনুচ্ছেদ 21-এ সংবিধানের সমস্ত ভারতীয় ব্যক্তিগত আর ঈশ্বর দ্বারা অমূল্য জীবনকে বাঁচার আজাদি দেয়। বাজপেয়ী বলে, সুপ্রিম কোর্টের জাজ বলেছেন, আমার খেদ আছে, কিন্তু এমার্জেন্সির কারণে আর্টিকেল 21 রদ করা হয়েছে। জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন, যেমনটা আমরা সবাই দেখছি, আপনি চেয়ার না একটা বাঘের উপর চড়ে চলেছেন, আর এটা কোনো সাধারণ বাঘ না, এটা একটা খুখার বাঘ, যার ধার ও খুখার পুরো বিশ্বে হংকার দিচ্ছে। আজ এই বাঘ ভারতের লোকতন্ত্র খেয়ে ফেলেছে, কোনো না কোনোদিন আপনিও এটার থেকে নামবেন, মাথায় থাকে কোনোদিন এই বাঘ আপনাকেই না খেয়ে নেয়। ইন্দিরা বলছেন পুপুলজিকে, এখনো রেগে আছো? পুপুলজি বলছে, না, চিন্তায় আছে ইন্দু। ইন্দু, তুই 11 লক্ষেরও বেশি লোককে জেলে ভরে দিয়েছিস, আজ পুরো দেশ আতঙ্কিত আছে, সারা দেশ তোর ব্যাপারে ঘৃণা করছে। 1975 সালে দুষ্কৃতীরা বাংলাদেশের রায়বাবুদের পুরো ফ্যামিলিকে হত্যা করে দেয়। সঞ্জয় তার মায়ের কাছে এসেছে। ইন্দিরা বলছে, আমি কি বলবো, স্বাধীনতা দিবসে কি দেশে স্বতন্ত্র নেই, এমার্জেন্সি আছে, আর আমরা এমার্জেন্সি তুলে দিই, তাহলেই আমাদের পুরো পরিবারকে মেরে দেবে। ইন্দিরা নিজের রূপ আয়নায় দেখে নিজেই ভয় পেয়ে যায়, নিজের ওপর নিজেরই ঘৃণা শুরু হয়। সঞ্জয় গান্ধী তার কোম্পানি খোলার জন্য দিল্লির অনেক বস্তি জোর জবস্তি ভেঙে দেয়। জোর জবস্তি 1 কোটি পুরুষকে নাশবন্দি করিয়ে দেয়, এতে 1000 লোকের মৃত্যু হয়। ইন্দিরা গান্ধী এমার্জেন্সি তুলে ইলেকশনের ঘোষণা করে দেয়। এমার্জেন্সিতে জেলে আটক করা লোকেদের ছেড়ে দেয়। সঞ্জয় বলে, এমার্জেন্সি বন্ধ করে ইলেকশন করার কি দরকার ছিল, ইলেকশন হলে নিশ্চিত হারবো। ইন্দিরা বলে, হার অথবা জিত এর ফ্যাসলা জনগণ নেবে। এটা শুনে সঞ্জয় রাগ করে চলে যায়। জয়প্রকাশ মিডিয়ার সামনে বলে, এবার নেতা এই দেশের জনতা থেকে হবে, এই জন্য আমাদের এই পার্টির নাম জনতা পার্টি নামে পরিচিত হবে। লোকসভা ভোটে ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধী হেরে যায়। দেশের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই হয়। ইন্দিরা গান্ধীর জেল হয়, তিহারে জেল খাটে। জেল থেকে বেরিয়ে জয়প্রকাশের বাড়িতে আসে। ইন্দিরা বলে, আমাকে ক্ষমা করে দিও। জয়প্রকাশ বলে, এই দেশ তোমাকে গুড়িয়া থেকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, এবার তোমার জিম্মেদারি। ইন্দিরা বলে, আমি হেরে গেছি। জয়প্রকাশ বলে, আমাদের মনে হয় কিছু পাওয়াই আমাদের জিত, একবার এই মহান দেশের জন্য সবকিছু হারিয়ে দেখো গুড়িয়া, তাহলেই বুঝতে পারবে ওর থেকে বড় কোনো জিত নেই। ইন্দিরা জয়প্রকাশের বাড়ি থেকে এসে গাড়িতে উঠবে, একটা ফ্যামিলি কাঁদতে কাঁদতে এসে বলছে, আমাদের সাহায্য করো, আমাদের গ্রামের লোক অনেকদিন ধরে না খেয়ে আছে, আমাদের গ্রামে 2 সাল ধরে অকাল পড়ে আছে, 2 সাল পরে আমাদের গ্রামে ফসল হয়েছে, আর ওখানকার জমিদাররা আমাদের ওপর অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করছে, ফসল কেড়ে নিচ্ছে। ইন্দিরা বলছে, কোন গ্রাম তোমাদের? বলছে, বেলচিগাঁও। বেলচি গ্রামে যাচ্ছে ফরেস্টের একজন অফিসার, গাড়িগুলিকে আটকে বলছে, এই রাস্তা বন্ধ আছে, আগে জঙ্গল, জানোয়ারদের রাস্তা, গাড়ি আগে যাবে না। ধমন এসে বলছে, এটি পূর্ব প্রধানমন্ত্রীর গাড়ি, ওনার বেলচি যাওয়া খুব দরকার। অফিসার বলে, ক্ষমা করবেন, গাড়ি আগে যাবে না, এই জন্য সরকারের অনুমতি দরকার। দিয়ে ইন্দিরা গান্ধী হাতির পিঠে চেপে বেলচি গ্রামে পৌঁছায়। একজনা বলছে, 2 দিন ধরে ইন্দিরা মা কিছুই খায়নি। একজনা বলছে, ক্ষমা করবেন আমাকে, আপনাকে স্বাগত জানাবার কিছুই নেই আমাদের, বলে কাঁদতে লাগে। ইন্দিরা গান্ধী বলেন, বেহেনজি, আমি আপনাদের ছেলেদের ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আপনাদের কষ্ট আর আমার ভালোবাসা ভাগ করে নিতে পারবো। একজনা বলছে, ইন্দিরাজি, আমরা না তো তোকে ভোট দিয়েছি, না ইজ্জত, তা সত্ত্বেও আমাদের জন্য এত দূর এসেছিস। যাকে আমরা ভোট দিয়েছি ও আমাদের সাথ দেয়নি, কিন্তু ধরতি মাতার দিব্যি কেটে বলছি, আধি রুটি খায়েঙ্গে ইন্দিরা কো লায়েঙ্গে, আধি রুটি খায়েঙ্গে ইন্দিরা কো লায়েঙ্গে। 1980 সালে ইন্দিরা গান্ধী ফের জিতে আবার প্রধানমন্ত্রী হন। ইন্দিরা বাড়িতে ঢুকছে, সঞ্জয় এসে বলছে, মা, আমি কখন থেকে তোমাকে দেখা করার চেষ্টা করছি, আমাকে টাইম দিচ্ছ না কেন? ইন্দিরা বলছে, ধমনজির সঙ্গে কথা বলে নিও। সঞ্জয় ধমনকে বলছে, আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই। ধমন বলছে, চেষ্টা করছি। সঞ্জয় বলে, ধমন আমার সঙ্গে গেম খেলা
করার চেষ্টা করো না, আমার পলিটিক্যাল ক্যারিয়ার খতম করার চেষ্টা করো না, বুঝতে পারলে? ধমন বলে, আমার মনে হয় না এই ব্যাপারে তোমার আর কারো সাহায্য দরকার আছে। সঞ্জয় তারপর উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যায়। ইন্দিরা হাসপাতালে এসে তার ছেলের বডি থেকে বাইরে আসছে। অটল বিহারী বাজপেয়ী এসে বলছে, ইন্দিরাজি, এই দুঃসময় আমি আপনার সঙ্গে আছি। ইন্দিরা বলে, দুঃসময়? কার দুঃসময়? বলে চলে যায়। অস্থি বিসর্জন দিয়ে আসছে, দেখছে রাস্তায় সব ব্যান্ড বাজি নিয়ে আনন্দে হোলি খেলছে। ইন্দিরার ড্রাইভার জিজ্ঞাসা করছে, এখানে এত ভিড় কিসের? একজনা বলছে, আরে মরে গেছে না রাক্ষস? ড্রাইভার বলছে, কে? একজন বৃদ্ধ মহিলা বলছে, আরে শয়তান সঞ্জয় গান্ধী। এটা শুনে ইন্দিরা গান্ধী কাঁদতে লাগে। তারপর সিন চলে আসে, খালিস্তানি আর ভিন্ডাবালের দল এক হয়ে পাঞ্জাবকে আলাদা রাষ্ট্র বানানোর জন্য হিন্দুদেরকে হত্যা করছে। এই কারণে ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টারের অর্ডার দেন। অমৃতসরের মন্দিরে এই অপারেশনটি হয়। এই অপারেশনে 493 জন মারা যান, 248 জন আহত হন, 83 জন সৈন্য মারা যায়। খালিস্তানিদের পুরো টিম ধ্বংস হয়ে যায়। 31 অক্টোবর 1994 সালে ইন্দিরা গান্ধীর বডিগার্ড বেসান্ত সিং রিভলভার আর শতভান সিং অটোমেটিক কার্বাইন গান দিয়ে ইন্দিরা গান্ধীকে হত্যা করেন।